প্রথম থেকে বলে আসছি যে বিজেপি তৃণমূলকে কোণঠাসা যদি করতে চান তাহলে আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট একসাথে হোক। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, আজকে তো বলবো না আমি নতুন করে। এটা আমি সেই জন্যই তো জোটের জন্য এগিয়ে গেছিলাম। তাহলে লোকসভা নির্বাচনে জোট করলো না তো, আমরা করিনি নয়, বামফ্রন্ট এবং কংগ্রেস করেনি। কংগ্রেস তো প্রথমেই বেরিয়ে গিয়েছিল আইএসএফ থেকে যে আইএসএফ অচ্ছু, তোকে নেওয়া যাবে না। বামেরা তো জোট করতে চেয়েছিল, আমিও তো জোট করতে চেয়েছিলাম, কিন্তু জোট ওই বিমানবাবুর একটা আপনি ইন্টারভিউ দেখেননি, মেন স্ট্রিম একটা মিডিয়াতে বিমানবাবু ইন্টারভিউ দিয়েছিলেন যে ওরা অনেক কটা সিট চেয়েছিল, ওদেরকে দুটো নিতে বলেছিলেন। আপনি বলুন দুটো হাতে দুটো দিয়ে দেয় ললিপপ, ওটা নিয়ে হয় না। আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে কোনো জোট হয় না। কিন্তু সেখানেও তো দেখতে হবে মাত্র 42টা আসন লোকসভায়, সেখানে আপনারাও মানে 3 বছর লড়াই করছেন, আপনি নিজেও সেটা মেনে নিলেন। মাত্র একটা বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে আপনারা পার্টিসিপেট করেছেন, তো এখনই কি 17টা আসনের যোগ্য ছিলেন না? আমরা বলেছিলাম 22টাতে লড়াই করব। যোগ্য থেকে আমি বলবো যে 17টা আসনে লড়াই করার মতো সেই যে ক্যাপাবিলিটিটা, সেটা কি ছিল? যোগ্য অযোগ্যটা তো আপনি ডিসাইড করতে পারেন না। অযোগ্যটা আমি বলছি না, ওই জন্য বলছি সেই ক্যাপাবিলিটিটা অবশ্যই ক্যাপাবিলিটি ছিল বলে তো 22টাতে লড়াই করবো বলেছিলাম। জোটের স্বার্থে 14টাতে এসেছি, কিন্তু সেখানে নাপতে নাপতে আমরা 7টাতে নেমেছিলাম। আপনি যদি বলেন যে আপনাদের 7টাতে লড়াই করার ক্যাপাবিলিটি নাই, তাহলে সেটা আপনার হয়তো হতে পারে, কিন্তু রেজাল্ট আজকে দেখুন 7টাতে ছিল কি 14টাতে লড়াই করতে পারবে সেটা আছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা 7 পর্যন্ত নেমেছিলাম। আর বিমানবাবুর কথাই আপনি বলছি না, বিমানবাবু কি বলেছে, দুটো বলেছিলাম, সেই জন্য ওরা দুটোতে হয়নি, ওরা বেরিয়ে গিয়েছে। তো বলুন আপনি, তাহলে বিমানবাবুদেরও কি জোট করার ইচ্ছে ছিল? তাদের ইচ্ছে নাই, কেন নয় আমি নতুন করার বলছি না। তাহলে 26-এর নির্বাচন তো সামনেই, সেটা নিয়ে তাহলে এখন আইএসএফ এর কি ভাবনা এই লোকসভা নির্বাচনে ভরাডুবির পর? আমাদের ভরাডুবি হয়নি, আরও রেজাল্ট ভালো হওয়া উচিত ছিল, হয়নি। তো আমরা যেমন লড়াই আছি লড়াই থাকবো, বিজেপির ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে এমন করছি, আর তৃণমূলের দুর্নীতি চুরি লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই আমরা আছি, আমরা লড়াই থাকবো। এই লড়াইয়ের পথে আমরা আবারও বলছি, যদি কেউ সাথ দেয় অবিজেপি অতৃণমূল শক্তি হাত বাড়ায়, তাদেরকে নিয়ে লড়াই করব, তবে আত্মমর্যাদা বিকিয়ে নয়, কারো কাছে নিজেকে বন্দুক দিয়ে নয়। লড়াইয়ের ময়দানে যদি কেউ হাত বাড়ায়, সে হাতটা যদি যথাযথ মান সম্মান মর্যাদা রেখে হয়, তাহলে আমরা হাত ধরে লড়াই করবো, অন্যথায় একাই লড়াই করবো। মানে তাহলে 26-এর নির্বাচনের ক্ষেত্রে বাম কংগ্রেসের সঙ্গে জোটের জন্য কোনো রকম চেষ্টা করবেন? দেখুন, আমি আবার রিপিট করছি, আমি অবিজেপি অতৃণমূল শক্তি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুক। আমি 2024-এর থেকে আগে 2021 থেকে আমি চেয়ে এসেছি, ওই জন্যই আমি সংযুক্ত মোর্চার মধ্যে ছিলাম, আর আজকেও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা 2026-এও চাইবো অবিজেপি অতৃণমূল শক্তিগুলো এক হোক, শুধু বাম কংগ্রেস নয়, আরও যে সমস্ত ছোট ছোট শক্তি আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করে 294টা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমি চাইবো। কিন্তু কেউ যদি মনে করে আমি তো দেখাবো, আমি সর্বা, আমি সিট ডিস্ট্রিবিউট করব, একে দুটো, ওকে একটা, দু হাতে দুটো দিয়ে ধরিয়ে দিয়ে বাকিটা নেবো, তাহলে সেই জোট আমি থাকবো না, বা আইএসএফ থাকবো না। তা ওর পরিবর্তে আইএসএফ অল্টারনেটিভ ভাববে, থার্ড ফ্রন্টের নিয়েও ভাববে। তাহলে 26-এর নির্বাচনের ক্ষেত্রে কটা আসন আপনারা এক্সপেক্ট করেন, যে কটা আসনে লড়াই? দেখুন, এক্ষুনি আমি বলবো না, তবে জেতার ক্ষেত্রে বলছি না, লড়াইটা আমাদের আলোচনার বিশেষিত হবে, ওটা আমি এরকম বলতে পারি না। যেমন 22টা আলোচনার উঠে এসেছিল 22টাতে, তো এখন আমি বলবো না যে 122-এ লড়াই করবো, কি শুধু 22-এ লড়াই করবো, না 294 লড়াই করবো, এক্ষুনি বলবো না। তবে একটা কথা বলি, আমরা লড়াইয়ে আছি, লড়াই থাকবো। এটা তো দেশের নির্বাচন ছিল, তাহলে দেশের নিরিখে আমরা যদি দেখি, এই ফলাফলটা দেখে মানে কি প্রতিক্রিয়া? বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। খুব ভালো রেজাল্ট হয়েছে, আমি মনে করি যে রেজাল্টটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক না কেন, চাই এনডিএ হোক আর আইএনডিআই যদি সুইচ করে তার দিকে চলে আসে, অপোজিশন কিন্তু স্ট্রং হচ্ছে, আর অপোজিশন স্ট্রং হলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে। এই যে কথায় কথায় এত আপনার কি বলে সংসদদেরকে বহিষ্কার করে দেওয়া, হ্যান করে দেওয়া, ত্যান করা, যা ইচ্ছা তাই হচ্ছিল, মানে অপোজিশন উইক ছিল বলে। আজকে অপোজিশন স্ট্রং হচ্ছে। আজকে আইএনডিআই যদিও সরকার তৃতীয়বারের জন্য করে, এনডিএ যদি করে, কিন্তু আইএনডিআই এর জোট কিন্তু একটা স্ট্রং অপোজিশন আছে, সুতরাং চাপিয়ে দিতে আর পারবে না। যে ধরনের কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল, যে ধরনের ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, ধর্মীয় ভাববেগে আঘাত দিচ্ছে বিল পাস করিয়ে, বিভাজনের চেষ্টা করছে, সেটা আর করতে পারবে না। আমি চাই এই ধরনের বিরোধীরা স্ট্রং থাকুক, বিরোধী স্ট্রং থাকলেই ডেমোক্রেসি প্রোটেক্ট থাকবে। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? কোথাকার? এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে? প্রধানমন্ত্রী তো দেশেরই হবে। দেশের প্রধানমন্ত্রীর কথা যেটা বলছেন, মানে আমি কোথাকার মিনস আইএনডিআই বলছি না এনডিএ? হ্যাঁ, মানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে? দেখুন, আমি চাই কোনো দিনের জন্য এনডিএকে চাইবো না। এনডিএ বর্তমান যে ইস্যুগুলো নিয়ে চলছে, সেটাতে আমি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্রের পরিপন্থী অনেক তারা এ নিয়ে চলছে, ইস্যু নিয়ে চলছে, সুতরাং তারা আমি চাই না। এবার আইএনডিআই এর মধ্যে আমি এই মুহূর্তে নাই, সুতরাং আমি যখন নয়, আমার চাওয়া না চাওয়াটাতে কোনো প্রশ্নই আসছে না, তারা ডিসাইড করবে। তবে
তবে যেই প্রধানমন্ত্রী হোক না কেন আমি আশা করব রাজধর্ম পালন করবে, প্রতিটা মানুষের কীভাবে অন্ন বস্ত্র যে মৌলিক অধিকারগুলোকে বাস্তবায়ন করা যায় সেটার দিকে নজর রাখবে। ইন্ডিয়া জোটে যে দলগুলি রয়েছে সেখানে তো সব থেকে বেশি আসন সংখ্যাও পেয়েছে কংগ্রেস। সেখানে কি মনে হচ্ছে রাহুল গান্ধীর যে পাপ্পু ইমেজটা ছিল সেটা ভেঙে তিনি জননেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন, এটা অনেকেই রাজনৈতিক মহলে মনে করছে। তো সেখানে কি মনে হয় আপনার যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার দিকে একটা এগিয়ে যাচ্ছেন? আজ থেকে 10 বছর আগে যদি রাহুল গান্ধী, হ্যাঁ আজ থেকে 10 বছর আগে যদি লাস্ট 2-3 বছর যে পারফরমেন্স করছেন এটি আজ থেকে 10 বছর আগে করতো, মোদিজিকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পেতাম না। কংগ্রেসে বা রাহুলজি হয়ে যেত। যথেষ্ট পরিশ্রম করেছে, যে উনি দেখিয়ে দিয়েছেন সত্যি লড়াই করার মন মানসিকতা, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কীভাবে মানুষকে আপন করে নেওয়া যায়। শুধু ধর্মে জিগির তুলে জাতের বন্যে লাগিয়ে দিয়ে ক্ষমতার মসনদে যাওয়া যায় না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের ইস্যুগুলোকে তুলে ধরলেও কিছু করে, যেটা রাহুল গান্ধীজি এই অস্বীকার কেউ করতে পারবে না, এটা দেখিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার থেকে আপনি লড়বেন বলেছিলেন, সেটা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে 4 লক্ষর বেশি ভোটে জিতবেন, দেখা গেল একবারে 7 লক্ষর বেশি ভোটে জিতলেন। কি মনে হয় গণতন্ত্র রক্ষা হয়েছে ওখানে? দেখুন, 7 লক্ষ ওপরে জিতেছে বলে বলবো না যে গণতন্ত্র হরণ হয়েছে বা গণতন্ত্র হত্যা ছিল নয়। 14 লক্ষ ভোটেও জিতেছে অসম থেকে, 10 লক্ষ ভোটে জিতেছে বিজেপির কোনো একটা প্রার্থী। ব্যাপারটা কিন্তু ডায়মন্ড হারবার পার্টিকুলার আমি যদি বলি, ভোটের নামে প্রহসন চলেছে ওখানে। বুথের এজেন্ট বিরোধীদের কি করেছে, আমাদেরও প্রার্থী ছিল, কাউন্টিং এজেন্ট কি করেছে, যারা অঞ্চলে হয়তো ভোট করাবে তাদের নামে মিথ্যা কেস দিয়ে এলাকা ছাড়া করেছে, নাহলে অ্যারেস্ট করে নেবে, এই করে পুরো একটা হচপচ করে দিয়ে নিজেরাই মনের মতো স্কোর শিটে বসিয়ে দিয়েছে। টিএমসি এত, 700 কত, বিজেপি 2টো, আইএসএফ 2টো, কংগ্রেস 2টো, এই সিপিএম 2টো। ভাগ্য ভালো মানে যেটা স্কোর শিট দেখছি, আর বাস্তবেও যেটা হচ্ছে আমাদের লোকেরাও বলছে যে আমাদের ভোট দিতে দেয়নি। তো আমি যেটাই ভাবছি যে 2টোর বদলে যে 0 দিয়ে দেয়নি ওটাই বড় জিনিস, নাহলে তাও তো 2টো দিয়েছে। মানে এইভাবে হলে আমি বলেছিলাম যখন 4 লাখের ব্যাপার ছিল, আমি বলেছিলাম 4 লাখ কেন, উনি 8 লাখ ভোটে জিতবেন যদি ওই ক্ষমতাকে কাজে লাগায়। আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হয় তাহলে মাইনাসে রান করবেন। আজকে ডায়মন্ড হারবারের মানুষকে জিজ্ঞাসা করুন তো, 7 লক্ষের ব্যবধানে জিতেছে, আপনি কি ভোটটা দিতে পেরেছেন? আমি আপনাকে জোর গলায় বলতে পারি 70% থেকে 80% মানুষ দেখবেন বলবেন এই বিষয়ে মন্তব্য করবো না, আর নাহলে মিথ্যা কথা, অসত্য কথা বলবে। কারণ এই যে ফেসটা দেখে নিলে তারপর আবার অ্যাটাক হবে। নওশাদ সিদ্দিকী কি বুঝতে পেরেছিলেন কোথাও গিয়ে যে ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটটা হবে না, তাই কি পিছিয়ে গিয়েছিলেন? ভয় পেয়েছিলেন কি নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকীর পিছিয়ে যাওয়ার ব্যাপার নয়, আমি তো লড়াই করার জন্য এসেছি। আমি তখন বারবার একটা কথা বলে এসেছিলাম, দল অনুমোদন দিলে আমি লড়াই নামবো এবং প্রাক্তন করে দেবো। দল আমাকে অনুমোদন দেয়নি, দল বেশ কিছু কারণ দেখেছে, সেটা দলের টোটালটাই ব্যাপার হচ্ছে। আমি একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট তো নয়। আমাদের দলের যে ডেমোক্রেসি আছে সেটাকে আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে মানে নওশাদ সিদ্দিকীর এই যে ডায়মন্ড হারবারে লড়বো এটা বলে একটা প্রোপাগান্ডা আমি ইউজ করছি, কারণ এটা প্রোপাগান্ডাই ছড়িয়েছিল কিন্তু যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে লড়ছে, তারপর থেকে পিছিয়ে আসা। কোথাও গিয়ে কি মনে হয় যে বাংলার রাজনীতি থেকে নওশাদ সিদ্দিকী ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে? এই